সুপ্রভাত সকল প্রিয় ছাত্রছাত্রীদেরকে। আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো। কি ভালো আছো তো? আচ্ছা, আমিও খুব ভালো আছি। তোমাদের সঙ্গে দেখা হলেই মনটা খুব ভালো হয়ে যায়। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। আমরা কি বিষয় সম্পর্কে আলোচনা করি? ভূগোল বিষয় সম্পর্কে আলোচনা করি, তাই তো? তো আজকেও আমরা তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের কোন অধ্যায় সম্পর্কে আমরা আলোচনা করছি ইতিমধ্যে? হ্যাঁ, ইতিমধ্যে আমরা বায়ুমণ্ডল, এই বায়ুমণ্ডলের কিছু অংশ আলোচনা করে ফেলেছি, আর অল্প কিছু অংশ আমাদের আলোচনা করা বাকি রয়েছে, তাই তো? আচ্ছা, আজকে আমাদের মূল আলোচনার যে বিষয়বস্তু আমরা আলোচনা করব, সেই আলোচনা করবার আগে আমি তোমাদের কাছ থেকে একটু জেনে নেব, আমরা পূর্বের ক্লাসে যে অংশ ইতিমধ্যে আলোচনা করেছি, সেই আলোচনা থেকে আমরা গত ক্লাসে কিছু প্রশ্ন আমি তোমাদের সামনে দিয়েছিলাম, তোমাদেরকে প্র্যাকটিস করবার জন্য, তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্য, তাই তো? প্রশ্ন সবাই পেয়েছিলে? আচ্ছা, সবাই আশা করি সেই প্রশ্নগুলো বাড়িতে একটু নিজেদের পাঠ্যপুস্তক থেকে সবাই দেখে এসেছো, জেনে এসেছো বা বুঝে এসেছো। কারোর আজকে আর কোনো ওই আলোচনার বিষয়বস্তু সম্পর্কে কোনো সমস্যা নেই? খুব ভালো। তাহলে শুরুতেই আমরা পূর্বের দিনের যে ক্লাসে প্রশ্ন দিয়েছিলাম সেইখান থেকে গুটি কয়েক প্রশ্ন আমি তোমাদের কাছ থেকে জেনে নেব, যে তোমরা কি কতখানি নিজেদেরকে একটু প্রস্তুত করতে পেরেছো, প্রস্তুত হয়ে এসেছো। ঠিক আছে? তো এগুলো যদি তোমরা বারবার পড়তে থাকো সেটা তোমাদের পক্ষেই ভালো, কারণ তোমরাই সব থেকে এর লাভবান হবে, তাই না? আচ্ছা, আমরা পূর্বের দিনে আলোচনা করেছিলাম যে এই যে সমুদ্র স্রোত, এই সমুদ্র স্রোতের প্রভাব, তাই তো? আমরা লাস্ট ক্লাসে সমুদ্র স্রোতের একটা প্রভাব আলোচনা করেছিলাম, সেটা হচ্ছে ভেরি গুড, জলবায়ুর ওপর কি প্রভাব বিস্তার করে এই সমুদ্র স্রোত, সেইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর কি আলোচনা করেছিলাম? আর হিমপ্রাচীর সম্পর্কে আলোচনা করেছিলাম। আর তার সাথে সাথে আলোচনা করেছিলাম আমাদের যে প্রধান তিনটি মহাসাগর, কোন কোন তিনটি প্রধান মহাসাগর রয়েছে? প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর আর ভারত মহাসাগর, তাই তো? এই প্রত্যেকটি মহাসাগরের প্রধান প্রধান যে সমুদ্র স্রোত, সব থেকে গুরুত্বপূর্ণ যে সমুদ্র স্রোত, সেই সমুদ্র স্রোতগুলো কোন অংশে দেখা যায়, অর্থাৎ উত্তর প্রান্তে, মধ্য প্রান্তে বা দক্ষিণ প্রান্তে কোন অংশে দেখা যায়, সেই সম্পর্কে আমরা অনেকগুলো স্রোতের নাম জেনেছি। এবং তোমাদেরকে আমি বলেছিলাম এই যে নির্দিষ্ট যে মহাসাগরের স্রোত, এই স্রোতের প্রত্যেকটা নাম কিন্তু তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে, তাই তো? তাহলে আমি একটু জিজ্ঞাসা করি যে জলবায়ুর উপর প্রভাব, জলবায়ুর উপর প্রভাবে কোন কোন বিষয়গুলি মূল কারণ হিসাবে তোমাদের সামনে আলোচনা করেছিলাম, সেগুলো একটু বলো যদি কেউ আমাকে। একটা হচ্ছে এই উষ্ণ স্রোত এবং সমুদ্র স্রোতের জন্য কি হয়, উষ্ণতা নিয়ন্ত্রণ হয়, তাই তো? তো কোন অংশে উষ্ণতা নিয়ন্ত্রণ হয় বলো তো? হ্যাঁ, যে অংশে দেখা যাচ্ছে, অর্থাৎ স্থলভাগ যেখানটায় একটু শীতল প্রকৃতির, যেখানকার উচ্চ অক্ষাংশে বিশেষ করে স্থলভাগ একটু শীতল প্রকৃতির, তাপমাত্রা একটু কম রয়েছে, সেইখানটাতে উষ্ণ স্রোতের প্রভাবে সেইখানকার জলবায়ু বা তাপমাত্রা কিন্তু একটু হলেও বৃদ্ধি পায়, তাই না? আবার কোনো অঞ্চলে গরম জলবায়ু, অর্থাৎ তাপমাত্রা বেশি, গ্রীষ্ম জলবায়ু রয়েছে, সেইখানে শীতল জলবায়ুর প্রভাবে সেখানকার তাপমাত্রা কিন্তু হ্রাস পায়। তাহলে আমরা পাঁচটা কারণ সম্পর্কে আলোচনা করেছিলাম যে জলবায়ুর উপর প্রভাবের। একটা উষ্ণতা নিয়ন্ত্রণ ছিল, আর কি কি ছিল? ঝড়ঝঞ্ঝা হতে পারে, বৃষ্টিপাত হতে পারে, তুষারপাত আর মরুভূমি সৃষ্টি, তাই তো? এইগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আমাকে
তুষারপাত সম্পর্কে একটু বলো তো, যে কোন অঞ্চলে কেন তুষারপাত হতে দেখা যায়? হ্যাঁ, একদম ঠিক বলেছ, যে মেরু অঞ্চল থেকে আগত যে শীতল ল্যাব্রাডর স্রোত, তাই তো, এই শীতল ল্যাব্রাডর স্রোতের জন্য ল্যাব্রাডর উপকূলে এবং নিউফাউন্ডল্যান্ড উপকূলে এখানে তুষারপাত হতে দেখা যায়। কারণ এই অংশে কি হয়, যে শীতল স্রোতের উপর দিয়ে যে প্রবাহিত বায়ু, সেই বায়ুর মধ্যেকার যে জলীয় বাষ্প, সেই জলীয় বাষ্প কিসে পরিণত হয়? সেই জলীয় বাষ্প বরফ কণায় পরিণত হয়ে যায়। বরফ কণায় পরিণত হয়ে শীতকালে উপকূল ভাগে প্রচুর পরিমাণে তুষারপাত ঘটাতে সাহায্য করে। এটা গেল তুষারপাত হিসাবে। আর কি ছিল? মরুভূমি সৃষ্টি। কোথায় কোথায় মরুভূমি সৃষ্টি দেখা যায়? যে ক্রান্তীয় মণ্ডলে শীতল স্রোতের প্রভাবে, এই যে ক্রান্তীয় মণ্ডল রয়েছে সেখানে শীতল স্রোতের প্রভাবে কি হয়, মহাদেশের পশ্চিম উপকূলে অনাবৃষ্টি হয়। কারণ এই যে শীতল স্রোত, এই স্রোত কি, তাহলে শীতল, মানে এখানে জলীয় বাষ্পের পরিমাণ কেমন থাকে? খুবই কম থাকে, শুষ্কতার পরিমাণ বেশি থাকে। তাহলে যে জলীয় বাষ্প না থাকে তাহলে কি বৃষ্টি হওয়া সম্ভব? বৃষ্টি হয় না। তাহলে বৃষ্টি না হওয়ার জন্য, অর্থাৎ এই শীতল স্রোতের মধ্যে শুষ্কতার পরিমাণ বেশি থাকার জন্য মহাদেশের পশ্চিম উপকূল ভাগে অনেক মরুভূমির সৃষ্টি হয়েছে। এবং বিভিন্ন মহাদেশ অনুযায়ী এরকম ভাবে অনেকগুলো মরুভূমির সৃষ্টি হয়েছে, তাই তো। যেমন এই বেঙ্গুয়েলা স্রোতের জন্য কোন মরুভূমি সৃষ্টি হয়েছে? ভেরি গুড, আফ্রিকাতে কালাহারি মরুভূমি সৃষ্টি হয়েছে। ক্যালিফোর্নিয়া স্রোতের জন্য সোনেরান মরুভূমি সৃষ্টি হয়েছে। আর হামবোল্ট স্রোতের জন্য কোন মরুভূমি সৃষ্টি হয়েছে? আটাকামা মরুভূমি সৃষ্টি হয়েছে। তাহলে এগুলো আমরা আলোচনা করেছি। আজকে আমরা নতুন অংশ আলোচনা করব। আচ্ছা, তার সাথে সাথে আমি একটু আর কয়েকটা প্রশ্ন একটু ভুলে গেছিলাম করতে। সেটা হচ্ছে, আমাকে প্রশান্ত মহাসাগরের যে কোনো 4টে কিংবা 5টি স্রোতের নাম বলো। হ্যাঁ বলো। আচ্ছা, পেরু বা হামবোল্ট স্রোত, খুব ভালো। উষ্ণ এল-নিনো স্রোত, আচ্ছা হ্যাঁ, এটা খুব ভালো, এটা প্রশান্ত মহাসাগরে লক্ষ্য করা যায়। আর কি দেখা যায়? কুরেশীয় স্রোত, ওশীয় স্রোত, হ্যাঁ খুব ভালো। আর শীতল বেরিং স্রোত, ঠিক আছে। আচ্ছা, ভারত মহাসাগরের কয়েকটি স্রোতের নাম বলো তো, কে বলতে পারবে? হ্যাঁ বলো, এক এক করে বলো, ভালো হচ্ছে। আচ্ছা, মৌসুমী স্রোত, খুব ভালো, এটা ভারতীয় উপমহাদেশ সংলগ্ন একটা স্রোত, মৌসুমী স্রোত। মৌসুমী জলবায়ু এর উপর অনেকটাই নির্ভর করে। উষ্ণ সোমালি স্রোত, আচ্ছা খুব ভালো। তারপরে উষ্ণ নিরক্ষীয় প্রতিস্রোত, আচ্ছা আবুলহা স্রোত। আর হচ্ছে পশ্চিম অস্ট্রেলীয় স্রোত আমরা বলতে পারি, বলতে পারি তো। আচ্ছা আচ্ছা, এটা যখন হলো, একটু বলো তো, যে আটলান্টিক মহাসাগরে একটি স্রোত দেখা যায় যেটা সব থেকে দ্রুততম স্রোত হিসাবে আমরা জেনেছি। উষ্ণ উপসাগরীয় স্রোত, খুব ভালো বলেছ। আর এইখানটাতেই কি স্রোত দেখা যায়? শীতল ল্যাব্রাডর স্রোত দেখা যায় এখানটাতে, তাই না? এই শীতল ল্যাব্রাডর স্রোতের জন্যই এই অঞ্চলে অনেক কিছু ঘটতে দেখা যায়। শৈবাল সাগরের পাশাপাশি এখানে তোমার মগ্ন চড়া, এখানে তুষারপাত, বৃষ্টি, ঝড়ঝঞ্ঝা প্রভৃতি এই অঞ্চলে হতে দেখা যায়। আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা গত দিনের যে আমরা মূল বিষয়বস্তু আলোচনা করেছিলাম, প্রশ্নোত্তর পর্ব আমরা জিজ্ঞাসা করলাম এবং তোমরা সবাই খুব ভালোভাবে সুন্দরভাবে উত্তর দিতে পেরেছো। আমি আশা করব আগামী ক্লাসগুলোতেও তোমরা একইভাবে রেসপন্স করবে, নিজেদের মধ্যে একটু ভালোভাবে টেক্সট বই পাঠ্যপুস্তকগুলো একটু দেখতে থাকবে, তাহলে তোমাদের পক্ষেই সেটা অনেকখানি ভালো হবে। আজকে আমাদের মূল যে বিষয় সেই সম্পর্কে এবার আমরা আলোচনা শুরু করি। তাহলে দেখো, আজকে আমাদের তৃতীয় অধ্যায়, তোমরা দশম শ্রেণী তৃতীয় অধ্যায়,
তৃতীয় অধ্যায়ের যে বায়ুমণ্ডল রয়েছে তার জোয়ার ভাটা সৃষ্টির কারণ সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো, প্রথমে একটা ছবি দেখিয়েছিলাম। আমরা অনেক ছোটবেলা থেকেই শুনে আসছি বা একটু দেখেছি যে মূলত চাঁদের আকর্ষণেই কিন্তু জোয়ার এবং ভাটা হতে দেখা যায়, তাই না? আর সূর্য অর্থাৎ চন্দ্র এবং সূর্যের মিলিত আকর্ষণে বললে জিনিসটা আরো ভালো হয়। শুধুমাত্র চন্দ্রের বা শুধুমাত্র সূর্যের আকর্ষণে না, চাঁদ এবং সূর্যের মিলিত আকর্ষণে। তবে এক্ষেত্রে একটা জিনিস মনে রাখতে হয় বা মনে রাখা উচিত, সেটা হচ্ছে কি বলতো বলতো চাঁদ এবং সূর্যের মধ্যে পৃথিবী থেকে দূরত্ব কার বেশি? পৃথিবী থেকে, একদম ঠিক, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব অনেক বেশি। গড় দূরত্ব কত? প্রায় 15 কোটি কিলোমিটার, তাই তো? আর চাঁদের দূরত্ব কত পৃথিবী থেকে? 3,84,000 কিলোমিটার। তাহলে সূর্য অপেক্ষা চাঁদ অর্থাৎ পৃথিবীর যে একমাত্র উপগ্রহ, সেটা কিন্তু অনেকটা কাছেই অবস্থান করছে। তাহলে অনেক কাছে অবস্থান করলে কি হবে? চন্দ্রের আকর্ষণের বেগ বা আকর্ষণ বল পৃথিবীর ওপরে সূর্য অপেক্ষা স্বাভাবিকভাবে বেশি হবে, কারণ যত কাছাকাছি অবস্থান করবে তার আকর্ষণ বল তত বেশি থাকবে, তাই না? তাহলে সেই জন্যই দেখবে যেখানটায় বা যখন চাঁদ দেখা যায় ঠিক সেই দিকেই সোজা করলে বা একদম তার সামনের স্থানে পৃথিবীতে সেই স্থানে জোয়ার দেখা যায়, তাই না? আর বিপরীত স্থানে অর্থাৎ ঠিক তার উল্টো দিকের স্থানে সেখানেও জোয়ার দেখা যায়, কিন্তু এটাকে আমরা বোঝার সুবিধার জন্য নির্দিষ্ট দুটি শ্রেণীবিভাগে বিভক্ত করতে পারি। কারণ যেটা চাঁদের সামনে রয়েছে সেই অংশে বলা হয় মুখ্য জোয়ার, আর বিপরীত স্থানে যেটা হয় সেটা হচ্ছে গৌণ জোয়ার, ঠিক আছে? আর ঠিক তার সমকোণের স্থানে যে প্রান্ত দুটি থাকে সেখানটাতে ভাটা লক্ষ্য করা যায়। তাহলে এই যে আমি জিনিসটা বললাম, জোয়ার ভাটা চন্দ্রের আকর্ষণ, এটাই আমরা বিস্তারিতভাবে এবার আলোচনা করব। তোমাদের যদি কোথাও আলোচনা যদি কোথাও সমস্যা হয় আমাকে কিন্তু অবশ্যই জানাবে। জোয়ার ভাটা কি? প্রথমে আমাদের জানতে হবে জোয়ার কাকে বলে, ভাটা কাকে বলে। তোমরাই বলো তো জোয়ার কাকে বলে? হ্যাঁ, একদম ঠিক। কোনো একটা স্থানে, সেটা কোথায়? আমাদের স্থলভাগে হয়, জলভাগে হয়। তা জলভাগ বলতে গেলে আমরা কোন কোন স্থানকে বলতে পারি? সাগর, মহাসাগর, নদ নদী, জলরাশিগুলো বলতে পারি আমরা, তাই না? তাহলে কিসের আকর্ষণে বলবো আমরা? চন্দ্র এবং সূর্যের আকর্ষণে। তাহলে দেখো, তোমরাই কিন্তু সব বলছো। তাহলে চন্দ্র এবং সূর্যের আকর্ষণে কোনো জায়গার, অর্থাৎ কোনো জায়গা বলতে গেলে সাগর, মহাসাগর এবং নদীর জলরাশি একটি নির্দিষ্ট সময় অন্তর নিয়মিতভাবে প্রত্যেক দিনই হয়। তোমার ঘড়ির কাঁটা যেমন কখনো কারোর জন্য অপেক্ষা করে না, ব্যাটারি লাগানো থাকলে ঠিক ঘড়ির কাঁটা ঘুরে যাবে, একই রকম ভাবে এটাও, এই জোয়ার ভাটাটাও কিন্তু ঠিক নিয়মিতভাবে প্রত্যেক দিন নির্দিষ্ট সময় অন্তরভাবে ছন্দময় উত্থান বা ফুলে উঠবে যে জলের, তাকে জোয়ার বলা হয়। তাহলে জিনিসটা বোঝা গেল। তাহলে সেখানে যদি জলের উত্থান হয়, জল যদি ফুলে ওঠে, অর্থাৎ জলের পরিমাণ বৃদ্ধি পায়, তাকে আমরা জোয়ার বলবো। দেখবো অনেক সময় শুনে থাকবে তোমরা যে জোয়ারের জল নেমে গেলে কি হয়? ভাটা হয়। তাহলে জল তখন নেমে যায়, তখন যে জলস্তরটা ছিল সেই জলস্তরের পরিমাণটা অনেকটা কমে যায়। তখন সেখানে কিন্তু সে নদীতে হোক বা সমুদ্রে হোক, যে স্থানে একটু অগভীর থাকে, সেখানে কিন্তু বড় জাহাজ বা নৌকা চলাচল করতে পারে না। তোমরা সুন্দরবন এলাকায় গেছো কেউ?
দেখবে সুন্দরবন এলাকার সব নদী হচ্ছে জোয়ার ভাটার জলে কিন্তু পুষ্ট এগুলো। কারণ জোয়ার ভাটার জলেই কোনো একটা স্থানে জলের পরিমাণ বেড়ে যায়, আবার কোনো একটা সময় জলের পরিমাণ নেমে যায়। তো ঠিক এবার ধরো যে জায়গাতে জোয়ার হলো নির্দিষ্ট সময় অন্তর, সেটা হচ্ছে 6 ঘন্টা পর পর হয়। একদম অ্যাকুরেট টাইম ধরলে 6 ঘন্টা 12 মিনিট। তো যদি এই 6 ঘন্টা 12 মিনিট পর ওই নির্দিষ্ট স্থানের জলের যদি পতন হয়, অর্থাৎ যে জলের যে লেভেলটা ছিল সে যদি নেমে যায়, সেই নিচু হওয়াকে ভাটা বলা হয়। ঠিক আছে, দেখো এই ছবিটার মধ্যে একটু দেখো, এইটা হচ্ছে একটা উপকূল অঞ্চল, উপকূল ভাগ। ঠিক আছে, আমরা এই অংশে এইটুকু আমরা দেখতে পাচ্ছি। যখন মুখ্য জোয়ার হচ্ছে বা ফুল জোয়ার যখন বলা হয়, তখন দেখো জলের স্তরটা কিন্তু একদম পুরো সম্পূর্ণ এতটা লেভেলে চলে যায়। আবার যখন একদম ভাটা হয়ে যায়, সম্পূর্ণ ভাটা হয়, তখন ভাটা হলে কি হয়, তখন জলের লেয়ার দেখো তীর চিহ্ন দেখা হয়, জলের লেয়ারটা এতটা নিচে নেমে যায়, নেমে গিয়ে এই স্থানে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইরকম ভাবে আমরা জোয়ার এবং ভাটা কিন্তু লক্ষ্য করতে পারি। বুঝতে পারছো, জোয়ার হয়েছিল, এই এত দূর পর্যন্ত জল দেখা গেছিল, এবার জলরাশির যখন পতন ঘটলো, নেমে গেল, তখন দেখা গেল এতটা জল। আচ্ছা, আরো একটা ছবিতে দেখো, যেটা আমি বলছিলাম যে ভাটার সময় অনেক সময় নদী বা সমুদ্রের মাঝখানে যে চড়াগুলো পড়ে থাকে, সেগুলো অনেক সময় ওপরে জলের ওপরে উঠে যায়। তখন তো এইটা তখন স্থলভাগ হয়ে গেছে। তাহলে এইখানে কি তখন এইখানে কি তখন নৌকা বা জাহাজ, কোনো জলযান চলাচল করতে পারবে? পারবে না। কিন্তু দেখো যখন হাই টাইড অর্থাৎ জোয়ার ছিল, তখন কিন্তু এইটা লক্ষ্য করা যায়নি, জলের নিচেই ছিল, তখন কিন্তু নৌকা চলাচল করতে পেরেছে। জলের পরিমাণটা কমে গেল, অর্থাৎ যদি কোনো ডুবন্ত স্থলভাগ থাকে, সেটা কিন্তু ওপরে জেগে ওঠে বা ভেসে ওঠে। ঠিক আছে, তো জোয়ারের সময় সমুদ্রের জলরাশি কত মিটার উঁচু হতে পারে? 0.3 থেকে 1 মিটার পর্যন্ত উঁচু হতে দেখা যায়। ঠিক আছে, নদী মোহনা ও উপকূলে উচ্চতা অনেকটা বেশি হয়। যে নদীর যে মোহনা, অর্থাৎ নদী যেখানে সাগরের সঙ্গে গিয়ে মিশে যাচ্ছে, সেই অংশে কিন্তু এই জোয়ারের উচ্চতাটা, অর্থাৎ জলের পরিমাণের উচ্চতাটা কিন্তু অনেকটা বেশি হয়। ঠিক আছে, আর নদী মোহনা থেকে নদী পথে কয়েক কিমি পর্যন্ত জোয়ার লক্ষ্য করা যাবে, অনেকটাই জোয়ার লক্ষ্য করা যায়। নির্দিষ্ট সময় অন্তর ছন্দবদ্ধভাবে, ঠিক আছে, একই স্থানে প্রতিদিন দুবার করে জোয়ার আর দুবার করে ভাটা হতে দেখা যায়। ছন্দবদ্ধভাবে কেন বলা হলো? কারণ নির্দিষ্ট সময় অন্তর ঠিক একটা জায়গায় জোয়ার হবে, আবার ভাটা হবে, আবার তার খানিকক্ষণ পরে আবার জোয়ার হতে দেখা যাবে। ঠিক আছে, তাহলে জোয়ার ভাটা কি জিনিসটা সম্পর্কে বোঝা গেল? খুব ভালো। যে জোয়ার ভাটা সৃষ্টি, কেন জোয়ার ভাটা হচ্ছে, অর্থাৎ কেন ওই নির্দিষ্ট অঞ্চলের জলরাশিটা অনেকটা উপরে উঠে যাচ্ছে, আবার নির্দিষ্ট ওই অঞ্চলে কিছুক্ষণ পর জলরাশির নিচে নেমে যাচ্ছে, তার কারণটা কি সে সম্পর্কে আমরা জানবো। তার আগে একটু জানি বেলর্মি কি জিনিস। বেলর্মিটা হচ্ছে, বলা হচ্ছে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে যখন আবর্তন করছে, তখন জোয়ারের জল স্রোতের আকারের বিপরীত দিকে যায়। জোয়ারের যে জল, এই জলটা স্রোতের আকারের বিপরীত দিকে, অর্থাৎ কোন দিকে যায়? পূর্ব থেকে পশ্চিমে, এবং ভাটার টানে কোন দিকে যায়? পশ্চিম থেকে পূর্বে প্রবাহিত হয়। ঠিক আছে, একেই বেলর্মি বলা হয়। এটা কোথায় লক্ষ্য করা যায়? উন্মুক্ত সমুদ্রে এটি সুস্পষ্টভাবে লক্ষ্য করা যায় বা দেখা যায়। ঠিক আছে, এটা তোমাদের আসতে পারে 1 নম্বর বা 2 নম্বরের জন্য, তোমাদের এটা খুব ভালোভাবে মনে রাখতে হবে। আচ্ছা, জোয়ার ভাটা সৃষ্টির কারণ।
মূলত দুটি কারণে জোয়ার ভাটা হতে দেখা যায়। কোন দুটি কারণ? একটা হচ্ছে চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি, মহাকর্ষ শক্তির জন্য যে জোয়ার ভাটা হয় সেটা, আর হচ্ছে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি। মূলত এই দুটি কারণেই কিন্তু জোয়ার এবং ভাটা লক্ষ্য করা যায়। চলো আমরা নির্দিষ্টভাবে এই কারণগুলো আলোচনা করি যে কোন কোন কারণের জন্য কোনো একটা স্থানের জল উত্থিত হয়, উত্থান হয়, আবার কোনো একটা স্থানের জল নিচের দিকে নেমে যায়। ঠিক আছে? তো প্রথম যে কারণ, সে কারণটা কি আমরা জানলাম। প্রথমে আমরা আলোচনা করব জোয়ার সৃষ্টির কারণ। প্রথম কারণ কি ছিল? চাঁদ ও সূর্যের মহাকর্ষ শক্তি। দেখো এখানটাতে ছবিতে তোমরা দেখো, আমি আগে ছবির জিনিসটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে চন্দ্র বা চাঁদ, আর চাঁদের ঠিক এই সামনের স্থানটা কি আছে দেখো, চাঁদ ও নিজের কক্ষপথে কি কোন দিক থেকে কোন দিকে ঘোরে? পৃথিবী চারিদিকে ঘোরে। আবার পৃথিবীও নিজে অক্ষের উপর দাঁড়িয়ে থেকে চারিদিকে ঘোরে। তো যখন চাঁদের যে অংশটা, মানে চাঁদের অংশ পৃথিবীর সামনে যখন আসবে, সেই স্থানে কিন্তু দেখো হাই টাইড অর্থাৎ মুখ্য জোয়ার বা চন্দ্র জোয়ার আমরা লক্ষ্য করতে পারি। ঠিক বিপরীত স্থানেও কিন্তু একটা জোয়ার লক্ষ্য করতে পারি। এটাকে মুখ্য জোয়ার বলবো না, এটাকে আমরা বলবো গৌণ জোয়ার। ঠিক আছে? আর এইখানে যদি এই লাইন অনুযায়ী যদি জোয়ার হয়, ঠিক এই সমকোণে অবস্থান করছে এই যে স্থান, এখানটায় তখন হবে ভাটা, লো টাইড। এখানটা দেখো লো টাইড বলা হচ্ছে। ঠিক আছে? দেখো এই যে পৃথিবীটা ঘুরছে নিজ অক্ষের চারিদিকে, দেখো চাঁদের ঠিক চাঁদের সামনে যাচ্ছি, এই যে স্থানটা দেখো এখানটায় আমরা দেখতেই পাচ্ছি এটা হচ্ছে হাই টাইড অর্থাৎ মুখ্য জোয়ার হচ্ছে, আবার এই স্থানেও হাই টাইড হচ্ছে। ঠিক সমকোণ স্থানে এইভাবে দাঁড়ালে তখন এখানটায় আবার ভাটা লক্ষ্য করা যাচ্ছে। ঠিক আছে? তাহলে চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি কিভাবে জলের উপরে কার্যকরী ভূমিকা পালন করছে সেটা আমরা আরেকটু ভালো করে জেনে নিই। তাহলে পৃথিবীতে জোয়ার সৃষ্টির মূল কারণ হচ্ছে এই চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি। এবং এই মহাকর্ষ শক্তি এটা কে আবিষ্কার করেছিল? স্যার আইজ্যাক নিউটন, তাই তো? এই নিউটনের মহাকর্ষ সূত্র অনুসারে মহাবিশ্বের যে বস্তু কণাগুলো রয়েছে, ঠিক আছে, তাদের সংযোজক সরলরেখা বরাবর পরস্পরকে আকর্ষণ করে। অর্থাৎ এই যে সংযোজক সরলরেখা বরাবর কিন্তু তারা পরস্পরকে আকর্ষণ করছে। তাই পৃথিবীর ওপর সুবিশাল সূর্য এবং নিকটতম স্থানে চাঁদের আকর্ষণে কিন্তু কার্যকর হয়। বোঝা গেল? তাহলে সেই জন্য সূর্য এবং চাঁদ তাদের নিকটতম আকর্ষণ অনেক বেশি কার্যকর হয়, তাই তো? এবং এই যে স্থলভাগের বস্তুকণা দৃঢ়ভাবে যখন আবদ্ধ হয়ে যাচ্ছে, তখন জলরাশি অণুগুলো কি হচ্ছে? শিথিল হয়ে যাচ্ছে। এবং চাঁদ এবং সূর্যের আকর্ষণে জল ফুলে উঠছে বা নেমে গিয়ে জোয়ার ভাটা সৃষ্টি হচ্ছে। ঠিক আছে? এবং এখান থেকে আমরা এটাও বলতে পারি যে নিউটনের মহাকর্ষীয় সূত্র অনুসারে দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বলের মান তাদের ভরের গুণফলের সমানুপাতিক হয়। ঠিক আছে? এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হয়। তার মানে ব্যাপারটা কি এখানটায়? অর্থাৎ বস্তুর ভর যখন বেশি হবে তার কি হবে? আকর্ষণ বলও বেশি হবে। এবং যত দূরত্ব বেশি হবে আকর্ষণ বল তত কমে যাবে, কম হয়ে যাবে। সেজন্য দুটি বস্তুর মধ্যে আকর্ষণ বল বলা হচ্ছে ভরের গুণফলের সমানুপাতিক এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক বলা হয়। ঠিক আছে? আচ্ছা, এইখানটাতে এবার তাহলে চাঁদ আর সূর্যের মধ্যে তাহলে কার আকর্ষণ বল বেশি কাজ করে?
চাঁদের আকর্ষণ বল বেশি কাজ করে। কেন কাজ করে দেখি। চাঁদ অপেক্ষা সূর্যের আয়তন প্রায় 27.7 কোটি গুণ বেশি এবং ভর প্রায় 255 লক্ষ গুণ বেশি। তাহলে দেখো, তাহলে চাঁদ অপেক্ষা সূর্যের আয়তন যেমন বেশি, ভরও অনেকটাই বেশি, সেই অনুযায়ী পৃথিবীর ওপরে সূর্যের আকর্ষণ বল বেশি হওয়া উচিত তো নাকি? কিন্তু কেন বেশি হয় না? কারণ হচ্ছে দূরত্ব। এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার, ঠিক আছে? আর চাঁদের দূরত্ব কত? মাত্র 3,84,000 কিলোমিটার। তাহলে দেখো, এই যে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব সূর্যের দূরত্ব অপেক্ষা 391 গুণ কম। তাহলে সূর্যের মানে সূর্যের আয়তন বা সূর্যের ভর বেশি হওয়া সত্ত্বেও দূরত্বের কারণের জন্য পৃথিবীর ওপরে চাঁদের মহাকর্ষ শক্তি সূর্য অপেক্ষা 2.2 গুণ বেশি হচ্ছে। তো যখনই বেশি হচ্ছে এবং তাদের আনুপাতিক হিসেব কত দাঁড়াচ্ছে? 11:5। তো চাঁদের আকর্ষণ শক্তি বা চাঁদের মহাকর্ষ শক্তি সূর্য অপেক্ষা যখন বেশি হচ্ছে, তখন পৃথিবী আবর্তন করতে করতে পৃথিবীর যে অংশ চাঁদের সামনে আসে, সেখানে তাহলে কার আকর্ষণ হবে? চাঁদের আকর্ষণ হবে। এই চাঁদের আকর্ষণে সাগর বা মহাসাগরের জল ফুলে উঠে কি হবে? জোয়ার সৃষ্টি হয়, তাই তো? এবং এটি হলো মুখ্য, প্রত্যক্ষ বা চন্দ্র জোয়ার। এতে জল বেশি ফুলে ওঠে। বোঝা গেল তাহলে? তাহলে এত কিছু আমরা জানলাম। মূল কথা হচ্ছে, পৃথিবী যখন আবর্তন করতে করতে পৃথিবীর ঠিক যে অংশটা চাঁদের সামনে আসবে, সেখানে চাঁদের আকর্ষণের জন্য সাগর হোক, মহাসাগর হোক, নদীর জল বেশি ফুলে উঠবে, ফুলে উঠে জোয়ারের সৃষ্টি হবে। এটাকে আমরা মুখ্য জোয়ার, প্রত্যক্ষ জোয়ার বা চন্দ্র জোয়ার বলতে পারি। বোঝা গেল? সবাই বুঝতে পারলে? তাহলে জোয়ার সৃষ্টির কারণ হিসাবে প্রথম যে কারণ আমরা দেখেছিলাম, চাঁদ এবং সূর্যের মহাকর্ষ শক্তি, সেটা আমরা আলোচনা করলাম। দ্বিতীয় কারণটা কি রয়েছে? দ্বিতীয় কারণটা রয়েছে পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি। সেই কি বহির্মুখী শক্তি? তাহলে আমরা কেন্দ্র বহির্মুখী শক্তি মানে কি বুঝতে পারি? সেটা হচ্ছে নিজ অক্ষের চারিদিকে এই যে পৃথিবী অবিরাম পাক খাচ্ছে মানে ঘুরছে, তার ফলে পৃথিবীর গতিশীল বস্তুগুলি বাইরের দিকে যে বিক্ষিপ্ত হওয়ার যে শক্তি উদ্ভব হয়, দেখবে তুমি যখন কোনো বন্ধুর হাত ধরে খুব জোরে ঘুরবে, দেখবে তোমার বন্ধু যদি তোমাকে ছেড়ে দেয়, অর্থাৎ এইটা যদি সেন্টার হয়, এই যে হাত ধরে রাখার সেন্টার হয়, তাহলে বাইরের দিকে তোমরা ঘুরছো, ছেড়ে দিলে তোমরা কিন্তু সহজেই দুজন দুদিকে অনেকটা দূরে ছিটকে চলে যাবে, কারণ তোমরা গতিশীল ছিলে, তাই না? তাহলে এই যে গতিশীল বস্তুগুলো বাইরের দিকে কি হচ্ছে? বিক্ষিপ্ত হওয়ার শক্তির উদ্ভব হচ্ছে এবং তাকে কেন্দ্র বহির্মুখী শক্তি বলা হয়। এবং এটি সর্বদা পৃথিবীর মহাকর্ষ শক্তির বিপরীতে কাজ করে। ঠিক আছে? কিভাবে কাজ করছে? দেখো, চাঁদ পৃথিবীর কেন্দ্রের চারপাশে ঘুরছে এবং তার সাথে সাথে কি করছে? নিজ অক্ষের ওপরেও কিন্তু চারপাশে ঘুরছে, তাই তো? ফলে উভয়েই একটি সাধারণ ভরকেন্দ্রের চারিদিকে নিজেরা ঘোরাফেরা করছে, যেটা ভূপৃষ্ঠের 1609 কিলোমিটার নিচে অবস্থিত হচ্ছে। তার মানে এই যে ভূপৃষ্ঠের কথা যদি বলা হয়, এই ভূপৃষ্ঠের 1609 কিলোমিটার নিচে তারা অবস্থান করছে। এখানে আরেকটা জিনিস বলে রাখা ভালো, যে পৃথিবীর ব্যাসার্ধ, অর্থাৎ কেন্দ্র থেকে যদি আমরা এই পর্যন্ত ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ কত? 6400 কিলোমিটার, তাই না? তাহলে ফলে কি হচ্ছে? পৃথিবীর কেন্দ্র অপেক্ষা ভর কেন্দ্রটি চাঁদের কত কাছাকাছি অবস্থান করছে? যে পৃথিবীর কেন্দ্র অপেক্ষা ভর কেন্দ্র আমরা আগে দেখছিলাম এই ভর কেন্দ্র চারিদিকে, এই ভর কেন্দ্রটি
এই 6400 আর মাইনাস 1600, অর্থাৎ এই যে আমরা বলেছিলাম যে 1609 কিলোমিটার নিচে অবস্থান করছে, তাহলে কত কাছে অবস্থান করছে? 4800 কিমি নিকটবর্তী হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাই চাঁদের আকর্ষণ স্থলে যেখানে মুখ্য জোয়ার হয়, অর্থাৎ ঠিক এই যে চাঁদের আকর্ষণ স্থলে এইখানটা যদি মুখ্য জোয়ার হয়, ঠিক আছে, ঠিক তার বিপরীত প্রতিপাত স্থানে, অর্থাৎ এই স্থানের কথা বলা হচ্ছে, বিপরীত প্রতিপাত স্থানে ভর কেন্দ্র থেকে কত দূরে চলে যাচ্ছে? একটা নির্দিষ্ট জায়গায় ভর কেন্দ্র রয়েছে, অর্থাৎ ব্যাসার্ধটা পুরো যেতে হচ্ছে 6400 কিলোমিটার, তার সঙ্গে আগে যে 4800 কিলোমিটার নিকটবর্তী ছিল সেটাও কিন্তু অতিক্রম করতে হচ্ছে, তাহলে মোট দূরত্ব 11200 কিলোমিটার দূরে চলে যাচ্ছে। তো যখন দূরে চলে যাচ্ছে, আমরা একটু আগে জানলাম, কি জানলাম? দুটি বস্তুর মধ্যে যত দূরত্ব বৃদ্ধি পাবে তাদের আকর্ষণ বল তত কমতে থাকবে। তাহলে এখানেও একই রকম ভাবে চাঁদের মহাকর্ষ শক্তি কিন্তু কমে যাচ্ছে। তাহলে এই ভর কেন্দ্র থেকে প্রতিপাত স্থানের দূরত্ব যখন কমে যাচ্ছে, 4800 কিমি বেশি হয়ে যাচ্ছে, সেখানে মাধ্যাকর্ষণ শক্তি কমে যাচ্ছে। এবং এখানটাতে কি কাজ করছে? এই যে পৃথিবীর আবর্তনে সৃষ্ট কেন্দ্র বহির্মুখী শক্তি এখানে অধিক শক্তিশালী হয়ে কাজ করছে, এবং সেই জলরাশিগুলো সেই স্থানে ধাবিত হয়ে বা পৌঁছে গিয়ে জোয়ার সৃষ্টি হচ্ছে। এবং এই জোয়ারটা গৌণ জোয়ার বা পরোক্ষ জোয়ার, এবং এতে কম জল ফুলে ওঠে। প্রধান জোয়ারে যেমন জলের পরিমাণ বেশি ফুলে উঠতো, এখানে জলের পরিমাণ একটু হলেও কম ফুলে ওঠে, সেই জন্য এটা গৌণ জোয়ার। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত বোঝা গেল জোয়ার ভাটা সৃষ্টির একটা হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি আর একটা হচ্ছে কেন্দ্র বহির্মুখী শক্তি। এবার ভাটা সৃষ্টির কারণ কি? ভাটা সৃষ্টির কারণ কি রয়েছে? তাহলে আমরা যখন জোয়ার আলোচনা করলাম, জোয়ার সৃষ্টি, সেইখানে কিন্তু আমরা বুঝতে পেরেছি যে কোন স্থানে ভাটা লক্ষ্য করা যায়। দেখো এইখানটায় বলা হচ্ছে হাই টাইড, তার মানে চাঁদের একদম সামনের দিকে, আর এখানটায় হাই টাইড, কিন্তু এটাকে আমরা গৌণ জোয়ার বলবো। একই রকম ভাবে মুখ্য ও গৌণ জোয়ার স্থানে জলরাশি যখন আকর্ষিত হয়, তাদের মধ্যবর্তী সমকোণে যে অবস্থানগুলি, অর্থাৎ এই স্থান আর এই স্থান, জলরাশি অর্থাৎ এই স্থানের জলগুলো কোথায় যাচ্ছে? এই স্থানে চলে যাচ্ছে। এই স্থানের জলগুলো এখানে যাচ্ছে বা এখানে যাচ্ছে। হওয়ার জন্য কি হয়? এই নির্দিষ্ট অংশে এই স্থানে আর এই স্থানে জলের পরিমাণ কি হচ্ছে? হ্রাস পেয়ে যাচ্ছে। কারণ জলের পরিমাণ তো পৃথিবীতে নির্দিষ্ট পরিমাণ রয়েছে, হঠাৎ করে 6 ঘন্টার ব্যবধানে তো নতুন করে জল সৃষ্টি হবে না। তাহলে কোনো একটা জায়গার জল সেখান থেকে হ্রাস পেয়ে এই জোয়ার হচ্ছিল, তাই জন্য সেখানে কি হচ্ছে? ভাটা সৃষ্টি হয়েছে। জল হ্রাস পেয়ে জলতল নেমে গেল, সেখানে ভাটা সৃষ্টি হলো। তাই একই সময়ে সমগ্র পৃথিবীর দুটি অংশে জোয়ার হয়, তাহলে একসঙ্গে এখানেও জোয়ার হচ্ছে, আবার এই অংশে জোয়ার হচ্ছে, আবার দুটি অংশে ভাটা, এই অংশে ভাটা হচ্ছে, আবার এই অংশে ভাটা সৃষ্টি হচ্ছে। জোয়ার ও ভাটা প্রত্যেকের স্থায়িত্ব প্রায় 6 ঘন্টা। আমরা এটাকে 6 ঘন্টা 12 মিনিট প্রকৃত হিসাবে হয়, কিন্তু আমরা গড় হিসাবে 6 ঘন্টা ধরতে পারি। জোয়ার ভাটা স্থানগুলি পরস্পর সমকোণে থাকে, অর্থাৎ এরকম যদি আমরা রেখা যোগ করি তাহলে কি হচ্ছে? সমকোণে রয়েছে, সমকোণে এটি রয়েছে 90 ডিগ্রি কোণে, তাই তো? এরকম ভাবে ভাটা সৃষ্টি হয়। তাহলে জোয়ার এবং ভাটা কেন সৃষ্টি হয় বোঝা গেল। একদম সিম্পল কথায় যদি আমরা বলি, পৃথিবীর ঘুরতে ঘুরতে চাঁদের সামনে ঠিক যে স্থানটা আসবে সেই অংশে হবে মুখ্য জোয়ার, বিপরীত স্থানে হবে গৌণ জোয়ার, সমকোণে অবস্থিত দুটি অংশে বা স্থানে হবে একটা জায়গায় মুখ্য ভাটা আর একটা জায়গায় গৌণ ভাটা হবে। ঠিক আছে, আচ্ছা।
এইবার জোয়ার ভাটা এবং সমুদ্র স্রোতের মধ্যে পার্থক্য কি? দেখো, জোয়ার ভাটা অর্থাৎ জোয়ারের সময় কোনো একটা জায়গায় জল এসে সেখানটায় ফুলে ফেঁপে উঠছে, সেই জন্য জল বৃদ্ধি পাচ্ছে। আবার ভাটার সময় জল নেমে যাচ্ছে। কিন্তু সমুদ্র স্রোতও কিন্তু সেটাও কিন্তু একটা নির্দিষ্ট অংশে নির্দিষ্টভাবে জলের প্রবাহ লক্ষ্য করা যায়। তা দুটো জিনিস কি একই জিনিস? সেইটার পার্থক্য আমরা জানবো, যে দুটো জিনিস একই নয়, কি তাদের পার্থক্য রয়েছে। এবং যদি বৈশিষ্ট্য বলতে বলা হয় তাহলে আমরা কিন্তু এই নির্দিষ্ট পয়েন্টগুলোকে আলোচনা করে বৈশিষ্ট্য সম্পর্কে আমরা বলতে পারবো। প্রথমে জোয়ার ভাটা যদি বলি আমরা, জোয়ার ভাটাটা কি? সমুদ্র জলের ছন্দময় উত্থান হলো জোয়ার ও পতন হলো ভাটা। তাহলে জল ছন্দময় উত্থান হচ্ছে জোয়ার আর পতন হচ্ছে ভাটা। আর সমুদ্র স্রোত, এটি সমুদ্র জলরাশির অনুভূমিক একমুখী প্রবাহ। এটা কিন্তু ছন্দবদ্ধভাবে হচ্ছে না, কোনো একটা জলরাশির কোনো একটা স্থানে, নির্দিষ্ট স্থানে অনুভূমিক একমুখী প্রবাহ, তাই তো? আচ্ছা, সময় কি? নির্দিষ্ট সময় অর্থাৎ 6 ঘন্টা 12 মিনিট অন্তর জোয়ার ভাটা লক্ষ্য করা যায়। তাহলে জোয়ার ভাটার সময়ের ব্যবধান কত? 6 ঘন্টা 12 মিনিট অন্তর। আর সমুদ্র স্রোত, তার কি নির্দিষ্ট কোনো সময়ের ব্যবধান রয়েছে? রয়েছে, সেটা হচ্ছে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে সারা বছর ধরে একটা জলরাশি যখন প্রবাহিত হতে থাকে সেটা হচ্ছে সমুদ্র স্রোত, তাই তো? নিয়ন্ত্রক কি? দুটি কারণে পৃথিবীর নদী ও সমুদ্রে জোয়ার ভাটা হয়। তাহলে পৃথিবীর নদী এবং সমুদ্রে জোয়ার ভাটা হয় কি কি কারণে? একটা হচ্ছে চাঁদ আর সূর্যের মহাকর্ষ শক্তি, যেটা আলোচনা করলাম, আর একটা পৃথিবীর কেন্দ্র বহির্মুখী শক্তি। এটা জোয়ার ভাটা সৃষ্টির মূল কারণ। সমুদ্র স্রোত সৃষ্টির মূল কারণ কি? নিয়ত বায়ুপ্রবাহ, সমুদ্র জলের উষ্ণতা, লবণতা, ঘনত্ব, এগুলোই হচ্ছে এই ভূখণ্ডের অবস্থান স্রোতের উৎপত্তি ঘটাতে সাহায্য করে, তাই তো? প্রভাব, জোয়ার ভাটার প্রভাব কি কি, অর্থাৎ কি লক্ষ্য করতে পারি আমরা? জোয়ার ভাটার ফলে জাহাজ চলাচলের সুবিধা হয়, অবশ্যই হয়। জোয়ার যখন হবে তখন বড় বড় জাহাজ কম নাব্যতাযুক্ত নদীতে প্রবেশ করতে পারবে। নদীর নাব্যতা বজায় থাকে, অর্থাৎ এই যে কোনো একটা জায়গায় নদীর যদি বালি রাশি পরিমাণ জমতে থাকে তাহলে সেখানে চড়া পড়তে পারে, তাহলে নদীর নাব্যতাটা কিন্তু এই জোয়ার ভাটা জলের স্রোতের সাথে বজায় থাকে। উচ্চ অক্ষাংশে বন্দর বরফ মুক্ত রাখে, কারণ সেখান কোনো একটা অংশের জল যদি অনেক সময় ধরে স্থির হয়ে থাকে, জলের যদি পরিবর্তন না হয় তাহলে সেখানে বরফ পড়তেই পারে। কিন্তু যদি জোয়ার ভাটা হয়, কারণ নির্দিষ্ট সময় অন্তর কি হয়, জলের যে লেভেল সেই লেভেলের পরিবর্তন হয়, জলতলের পরিবর্তন হয়, তার জন্য কি হবে, বন্দর বরফ মুক্ত থাকে আর তার সঙ্গে নদীকে আবর্জনা মুক্ত রাখে, তাই তো? আর সমুদ্র স্রোত, সামুদ্রিক বহন কাজের গুরুত্ব সর্বাধিক হয়। এটা উপকূলের যে জলবায়ু, উপকূলের জলবায়ুকে কিন্তু নিয়ন্ত্রণ করতে পারে আর মগ্ন চড়া সৃষ্টি করে, তাই তো? এটা বিভিন্ন জায়গায় মগ্ন চড়া সৃষ্টি করতে পারে। আমরা সমুদ্র স্রোত যখন পড়েছিলাম, উষ্ণ স্রোত আর শীতল স্রোতের মিলন স্থলেই হয়ে থাকে, সেটা আমরা জেনেছি। তাহলে জোয়ার ভাটা আর সমুদ্র স্রোত, তাহলে পার্থক্য বোঝা গেল, দুটো জিনিস সম্পূর্ণ আলাদা। আলাদা তার বৈশিষ্ট্য, আলাদা তার প্রভাব, আলাদা তার সময়ের ব্যবধান, সবকিছুই নির্দিষ্ট পার্থক্য রয়েছে, ঠিক আছে? তাহলে আজকে আমরা যতটুকু বিষয় আলোচনা করলাম, কারোর কি কোথাও বুঝতে অসুবিধা হয়েছে? খুব ভালো। তাহলে এখান থেকে আমরা নির্দিষ্ট বাছাই করা কিছু প্রশ্ন আমি তোমাদের জন্য রেখেছি এখানটাতে। যেটুকু আলোচনা করেছি তার বাইরে কোনো প্রশ্ন আমি তোমাদের জন্য দিইনি। সবকিছু এই তোমরা একটু পাঠ্যপুস্তক, টেক্সট বই একটু যদি ফলো করো, এখান থেকে প্রশ্নগুলো পেয়ে যাবে
এবং তোমাদের বারবার বলি আমি, যেটা শুধুমাত্র টেক্সট বইটা পড়লে হবে না, একটা নির্দিষ্ট প্রশ্নকে আমাকে সামনে রাখতে হবে, সেই প্রশ্নকে ভিত্তি করেই যে আমরা কোন প্রশ্নের উত্তরটা করছি, তাহলে দেখবে তোমাদের বুঝতে অনেকটাই সুবিধা হবে। তাহলে সবাই প্রশ্নগুলো নোট ডাউন করে নিয়েছো? খুব ভালো। তাহলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু এই পর্যন্তই থাকবে, এখানেই ক্লাসটা সমাপ্ত হচ্ছে। পরবর্তী ক্লাসে আবার পরবর্তী অংশ আমরা আলোচনা করব। সবাইকে ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।